যদি আপনার সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি যদি আমাদেরকে সহায়তা না করে, তাহলে এই ছাত্র জনতার বিপ্লবে এই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে। এরকম নজির কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সেনাবাহিনীকে কিভাবে আক্রমণ করেছে এবং একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন ব্রিগেডিয়ারও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা কিন্তু আমরা দেখেছি ইমরান খানকে যখন ক্ষমতাচ্যুত করা হলো। এবং আমরা কিন্তু আফগানিস্তানেও কিন্তু দেখেছি সেনাবাহিনীর পরিণতি কি হয়েছিল। জি, সাইফুল সাগর, আপনি আমাকে 3জন দর্শক প্রশ্ন করেছিলেন, কিন্তু কেউই আমাদের আলোচকদের ভিতরে দর্শকদের প্রশ্নের আনসার গুলো দেয় নাই। আমি মনে করি যে দর্শক 3জনের প্রশ্নের উত্তর দেওয়া উচিত। একজন দর্শক, একজন ভদ্র মহিলা, উনি বলেছেন যে পুলিশ কোন মহিলার চুলের মুঠি ধরে নির্যাতন করতে পারে কিনা। এটি আনসার হলো নো, না। কারণ এটি যদি করে তাহলে এটা নারী ও শিশু নির্যাতন আইন 2000 এটি আছে। এই আইনে ওই পুলিশের বিরুদ্ধে মামলা রুজু হওয়া উচিত। যদি এখন রুজু করা না যায়, যদি এগুলোর যদি কোনো ভিডিও ক্লিপ থেকে থাকে, তাহলে গণতান্ত্রিক সরকার আসলে বা ক্ষমতার পরিবর্তন আসলে তাকে নারী শিশু নির্যাতন আইনে মামলা রুজু করে ওই পুলিশ বা ওই পুলিশের সাথে যে দল ছিল তাদের বিরুদ্ধে মামলা রুজু করে এবং বিচারে মুখোমুখি করা যাবে এবং সেই ক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা হতে পারে। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন, মূলত ডক্টর ফয়জুল হককে প্রশ্ন করেছিলেন, হয়তো আমাকে প্রশ্ন করতে যে ওনাকে প্রশ্ন করেছিলেন যে এই সরকার যেগুলো করছে, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি বা সেনাবাহিনী যেগুলো করছে, এদের কি বিচারের মুখোমুখি করা যাবে না? যদি বিচারের মুখোমুখি করা হয় তাহলে বিচারটা কিভাবে হবে? দেখেন, যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে আমি বলছি, এই বিচারটা 3টি ভাবে হতে পারে। একটি হচ্ছে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা বা শেখ হাসিনার যারা কমান্ডারগণ গুলি করেছে, প্রকাশ্যে 400 বা 500 ছাত্র জনতাকে হত্যা করেছে, 2000 ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করেছে বা করতে হচ্ছে, এদের বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা প্রক্রিয়াধীন এবং আশা করি মামলাটা রুজু হয়ে গেলে এবং এই এভিডেন্স যথেষ্ট এভিডেন্স আছে, এভিডেন্স উত্থাপন করলে শেখ হাসিনা সহ এদের একটা বিচারের মুখোমুখি করা যাবে। এটি হলো একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, যেটি শেখ মুজিবুর রহমান আইন পাশ করেছিলেন এবং সেই আইনেই কিন্তু যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে এবং জামায়াত এবং বিএনপি নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কি কারণে? যে তারা তখন কমান্ডার ছিল, সুপ্রিয়ার রেসপন্সিবিলিটির কারণে তাদেরকে সাজা প্রদান করা হয়েছে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই যে গণহত্যার আদেশ, শুট এট সাইট, যে আদেশটা দিলেন শেখ হাসিনা তথা ওবায়দুল কাদের তথা হোম মিনিস্টার তথা আইজিপি এবং তথা আমাদের ডিআইজি বা এসপিগণ, সেনা কমান্ডারগণ, তাহলে এটা কিন্তু তাদেরকে সুপ্রিয়ার রেসপন্সিবিলিটি বা কমান্ডার কারণে আমার ট্রাইব্যুনাল কিন্তু রেডি আছে, আইনও রেডি আছে। শুধুমাত্র বিচারক পরিবর্তন করে দিলে এটি 3 থেকে 6 মাসে তাদের বিচার করা যাবে এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ ফাঁসি প্রদান করা যাবে এবং 6 মাসেই, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব আক্ষেপ যে উনি বাবা মা হারিয়েছেন, এই জন্য এই ক্ষেত্রে যদি শেখ হাসিনারও যদি ফাঁসি হয় তাহলে মোটামুটি 6 মাসে ওনার যেটা চাওয়া পাওয়া সেটা হয়তো উনি বাবা মার কাছে চলে যেতে পারবেন। আরেকটি হলো, দর্শক আরেকজন প্রশ্ন করেছেন, সে আমাকে বলেছে যে পুলিশ এবং সেনাবাহিনী থেকে পদত্যাগ করছে, এই কথা সত্য কিনা। সেটা হলো যে পুলিশের একজন কনস্টেবল পদত্যাগ করেছেন, এটা সত্য, এবং পুলিশের একজন এডিশনাল এসপি পদত্যাগ করেছেন, এটাও সত্য। কিন্তু সেনাবাহিনীর বিষয়টা অনেক গোপন থাকে এবং সেনাবাহিনীর সদস্যগণ যদি পদত্যাগ করেও তাহলে তারা এইভাবে মিডিয়াতে প্রদান করতে পারে। ব্যাপারটা একটু সন্দেহান আছে, কারণ আমরা যাচাই করেছি সেটি তিনি লিখেছেন ঠিকই, পরবর্তী তিনি আবার লিখেছেন ফেসবুকে যে তার আইডি হ্যাক হয়েছিল, এরকম একটা, পরে তিনি তার আগের পূর্বের জায়গায় ফিরে গেছেন। যাক, বলুন, যেহেতু ইনফরমেশন দিচ্ছেন আপনি। সেই ক্ষেত্রে পুলিশ সেনাবাহিনীর বিষয়ে যেহেতু এটা নিয়মে চলে, আইনে চলে, ভার্চুয়ালি পদত্যাগ মানে সরকারের থাকা অবস্থায় ভার্চুয়ালি সরকারি চাকরি থেকে পদত্যাগ করা যায় না। কারণ পদত্যাগ করলে তার 25 বছর চাকরি করতে যে রিটায়ারমেন্টটা, যে বেনিফিটটা পায়, সেই বেনিফিটটা পায় না। আর হচ্ছে যে যদি সত্যি সত্যি আক্ষরিক অর্থে পদত্যাগ করে তাহলে তার এই মুহূর্তে এই সরকার যে হিংস্র, তাহলে সেক্ষেত্রে আটক হয়ে যেতে পারে অথবা তার পরিবার বা ফ্যামিলির বিরুদ্ধে মামলা হতে পারে। এই ক্ষেত্রে অনেকে হয়তো রিজেন্টমেন্টের কারণে এই পদত্যাগের কথা না বলে সেই ক্ষেত্রে হয়তো 25 বছর পূর্তিতে অথবা একটা নির্দিষ্ট সময় চাকরি পূর্তিতে উনি বাধ্যতামূলক অবসর চাইতে পারেন। এটা হয়তো আইনগতভাবে এটা হচ্ছে, অনেকেই চাচ্ছে, কিন্তু পদত্যাগ শব্দটা এইভাবে লিখলে সমস্যা হচ্ছে, তিনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন না। অন্যদিকে যদি রিটায়ারমেন্ট বেনিফিটকে ফর্গ করে উনি যদি পদত্যাগ করেন তাহলে উনি আটকও হয়ে যেতে পারেন
এবং ওনার পরিবার বা আত্মীয় স্বজন আটক হওয়ার সম্ভাবনা আছে। আরেকটি কথা হচ্ছে, আপনি গোবিন্দ প্রামাণিককে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে 6 জন সমন্বয়ককে যে ধরে নেওয়া হয়েছে, আইনমন্ত্রী বলেছে জিডি করেছে, এই জন্য তাদেরকে সেফ কাস্টডিতে আনা হয়েছে। আমি কিন্তু আমার আগের আলোচনায় কিন্তু আমি বললাম যে 200 বছরের আগের ইতিহাসের কোন দেশের ওনাকে আইনমন্ত্রী যদি করা হতো, কারণ ওনার আইনমন্ত্রী বা ওনার আইন সম্পর্কে কোনো ন্যূনতম জ্ঞান বা কোনো ধারণা নাই। এটি আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য যে কোন ব্যক্তি জিডি করলো এবং তাকে পুলিশের সেফ কাস্টাডিতে আনা হবে, এটি কিন্তু আমাদের প্রচলিত সংবিধান, প্রচলিত ফৌজদারি কার্যবিধি, প্রচলিত আইনে কোথাও নাই। এই কথাটা উনি বলে জাতির সাথে একটা মশকরা করলেন। আর আরেকটি হলো যে আমাদের ডক্টর ফয়জুল কবির যে কথাটি বলেছেন যে এই যে জামাত শিবিরকে যে নিষিদ্ধ করা হয়েছে, আমি কিন্তু আমার আগের আলোচনায় কিন্তু আমি বলেছি যে এটা তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন 2009। তার মানে 2009-এর কোন অপরাধের কারণে জামাত শিবিরকে নিষিদ্ধ করা যাবে না, যেটি আমি আগের আলোচনায় বললাম আমাদের সংবিধানের আর্টিকেল 35 অনুসারে। তা আমরা কিন্তু 2009 থেকে 2024 পর্যন্ত জামাত শিবির কোন প্রকার আন্দোলন বা কোন প্রকার হত্যাযজ্ঞ করেছে, এটি অ্যাটলিস্ট আমি জানি না, এবং আমার ধারণা 95% বা 95% জনগণও এটা বিশ্বাস করে না। তাহলে যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এ যেটা তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এটা সংবিধান বিরোধী, এটি বেআইনি। কারণ তাদেরকে 1971 সালের কারণে যে কারণে তাদের নিষেধাজ্ঞা করা হয়েছে আদালত থেকে, সেটা কিন্তু এখনো বিচারাধীন ওইটার কারণে, এবং ওইটাও কিন্তু তারা উল্লেখ করে নাই। তারা বলেছে সন্ত্রাস বিরোধী আইন 2009-এই নাকি তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সো এটি বেআইনি এবং অসাংবিধানিক। আর আমি ইসমাইল সম্রাটের যে কথাটা বলছি, আমি শুনছিলাম, আমি ও বয়স অনেক ছোট, কিন্তু আমি ওর কথা যত শুনি আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনি, যে আমাদের রাজনৈতিক নেতারা যদি ইসমাইল সম্রাটের কাছে যদি একটু ক্লাস করতো এবং যদি তারা কিছু শিখতো, তাহলে আমাদের এই রাজনৈতিক নেতারা তারা হয়তো কিছু শিখতো। এবং ইসমাইল সম্রাট যে কথাগুলো বলছিলেন যে কোটা বিরোধী আন্দোলন থেকে এখন কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। বৈষম্য বলতে আমাদের এখন সকল সেক্টরে কিন্তু বৈষম্য। তো সেই ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অর্থ হচ্ছে, এবং সে কিন্তু ভালোভাবে ক্যাটাগরিক্যালি কিন্তু বলে দিয়েছে, এটি 9 দফা মানে আলটিমেটলি এটি কিন্তু 1 দফার আন্দোলন। আর আমি যেটা দেখতে পাচ্ছি, আমি জানি আপনি সর্বশেষ আমার যে প্রশ্ন করবেন, সেই প্রশ্নটা হচ্ছে যে তাহলে এটার ভবিষ্যৎ কি বা পরিণতি কি। সেটা হলো 1975 সালের 3রা নভেম্বর, যেটা কিন্তু হয়েছিল সিপাহী জনতার বিপ্লব। তা আমাদের ইসমাইল সম্রাট যেভাবে কামনা করছিল, আকাঙ্ক্ষা করছিল যে সেনাবাহিনী থেকে একটা বিদ্রোহ হবে বা সেনাবাহিনীর সমর্থন করবে, আমি ইসমাইল সম্রাটকে আশ্বস্ত করতে চাচ্ছি, যদি আপনার সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি যদি আমাদেরকে সহায়তা না করে, তাহলে এই ছাত্র জনতার বিপ্লবে এই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে। এরকম নজির কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সেনাবাহিনীকে কিভাবে আক্রমণ করেছে, এবং একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন ব্রিগেডিয়ারও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা কিন্তু আমরা দেখেছি ইমরান খানকে যখন ক্ষমতাচ্যুত করা হলো। এবং আমরা কিন্তু আফগানিস্তানেও কিন্তু দেখেছি সেনাবাহিনীর পরিণতি কি হয়েছিল। এটি ছাড়াও আরো অনেক দেশ আছে। আপনার এই সেনাবাহিনী, পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জনগণের এগেস্টে যে একজন স্বৈর শাসককে ক্ষমতায় তিনি রাখতে পারেন না। আলটিমেটলি ছাত্র জনতারই জয়। সর্বশেষ আমি পীরজাদা শহীদুল ইসলাম ভাইয়ের যে একটা কথা আমি রেসপন্স করে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আমাদের পীরজাদা শহীদুল ইসলাম ভাই, যেহেতু উনি একটা রাজনৈতিক দলকে সমর্থন করেন, কিন্তু উনি যে লেভেল থেকে রিটায়ার করেছেন, উনার কথাবার্তা, উনার বক্তব্যটা আরেকটু যদি জনগণের পক্ষ হয় তাহলে কিন্তু ভালো। কিন্তু উনার কথাবার্তা হচ্ছে গরু মেরে জুতা দান। আপনি দেখেন অনেক ছোট ছোট ইস্যুতে বিভিন্ন দেশের সরকার প্রধান কিন্তু পদত্যাগ করে। ডেভিড ক্যামেরুন যখন ওই যে ব্রেক্সিট ইস্যু নিয়ে যখন উনি হেরে গেলেন ভোটাভুটিতে, উনি কিন্তু পদত্যাগ করলেন। এবং গত 10 বছরে ওই ব্রিটেনের কমপক্ষে 5 থেকে 7 জন প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ করেছে, এবং আমরা কিন্তু অসংখ্য উদাহরণ দেখি। সেখানে আপনি 400 থেকে 500 ছাত্র জনতাকে হত্যা করলেন, এবং আপনি 200 জনকে আপনি পঙ্গুত্ব বরণ করে দিলেন, এবং হয়তোবা তারা হয়েও যাবে। এই ক্ষেত্রে আপনি খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে একটা কমিশন গঠন করা হয়েছে সরকারিভাবে, এবং আরেকটি বেসরকারি ভাবে হলেও কোনো আপত্তি নাই। এবং সরকার যদি, এবং কমিশন যদি প্রমাণ করে যে এই সরকার দায়ী, তখন হয়তো সরকার এইটা ব্যবস্থা নিবে। আর আরেকটা হলো যে উনি যেটা বলেছেন, দেখেন উনি বলেছেন যে ছাত্ররা ধ্বংসযজ্ঞ করে নাই, তাহলে কেউ না কেউ ধ্বংসযজ্ঞ করেছে। আমি ওনার সাথে আলোচনার ক্ষেত্রে, আমি ডিবেটের ক্ষেত্রে বলছি
আমি ধরে নিচ্ছি এটা জামাত শিবির এই কাজ করেছে, তাহলে এটা দায়িত্ব সরকারের। তাহলে আপনি ক্ষমতায় থেকে, পাওয়ারে থেকে, আপনি থাকার পরে 500 ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হলো, 2000 জন পঙ্গুত্ব বরণ করলো। সেই হিসেবে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চায় এবং সে ক্ষমতায় থাকার এখনো স্বপ্ন দেখছে এবং জনগণের কাছে সে আকুতি করছে যে আমার দোষ কি, তাই আমার দোষ কি তাহলে। এবং আমাদের যে পীরজাদা শহীদুল ভাই আরেকটি বললেন যে ছাত্রদের অধিকার আদায় হয়েছে। উনি একটা মিথ্যা কথা বললেন, জাতির সাথে প্রতারণা করলেন। ছাত্রদের অধিকার আদায় হয়েছে। ছাত্রদের কি অধিকার আদায় হয়েছে? ছাত্রদের যে আপনি যখন আন্দোলনটা নিয়ন্ত্রণ করতে পারলেন না, আপনি যখন আন্দোলন দেখলেন যে আপনার বল কোর্টের বাইরে চলে গেছে, আপনার প্রধান বিচারপতি যখন যে রাজনৈতিক বক্তব্য দেওয়া স্টার্ট করলেন, আজকেও দেখেন আপনার প্রধান বিচারপতি আজকেও একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছে। উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া নাকি এখন নাকি সরকারের জন্য সমস্যা এবং সোশ্যাল মিডিয়া নাকি এখন এই সমস্ত গুজব ছড়াচ্ছে এবং এই সমস্ত ধ্বংসযজ্ঞকে উৎসাহিত করছে। উনি একজন প্রধান বিচারপতি, উনি থাকবেন নিউট্রাল। উনি যে বক্তব্যটা দিচ্ছেন রাজনৈতিক বক্তব্য, হু হ্যাজ গিভেন দ্য অথরিটি টু দ্য চিফ জাস্টিস আপনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া? আপনি যখন চিফ জাস্টিস ছিলেন, আপনি শুনানিতে আপনি বলেছেন, কি বলেছেন? আপনি বলেছেন রাস্তার আন্দোলন দেখে বিচার পরিবর্তন হয় না। আপনি আবার আরেকটা আন্দোলনে আরেকটা শুনানিতে এসে আপনি কি বললেন? আপনি বললেন যে আদালতের বিরুদ্ধে কিসের আন্দোলন? এবং আপনি যেদিন জাজমেন্ট দিয়েছেন সেদিন আপনি বলেছেন ছাত্রছাত্রীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ প্রদান করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী, আইন কানুন আমরাও জানি, হু হ্যাজ গিভেন ইউ দ্য অথরিটি টু গিভ দিস ডাইরেকশন টু দ্য স্টুডেন্ট? এটা একটা এক্সিকিউটিভ ডিসিশন, এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এটা সরকারের পক্ষ থেকে ছাত্রদেরকে এটা ব্যবস্থা করবে। আপনাকে কে অথরিটি দিয়েছে? মাননীয় প্রধান বিচারপতি। আইন কানুন কম জানেন, ভালো কথা। প্রধানমন্ত্রী চেয়ারে বসেছেন আমিল স্পেন্সার হয়ে, কিন্তু তাই বলে আপনি এই ধরনের বেআইনি কথাবার্তা বলবেন, এটি কিন্তু জনগণ মেনে নিবে না। আমি সর্বশেষ যেটা পীরজাদা শহীদুল ইসলাম ভাইকে বলবো, আপনি বিভিন্ন টক শোতে আসেন, আপনার একটা গ্রহণযোগ্যতা আছে। আমি জানি যে আপনার যে ডিএনএ, আমি ডিএনএ, এটা আপনার কখনো পরিবর্তন হবে না। কিন্তু পরিবর্তন না হলে আপনি যে কথাগুলো বলছেন, আমি এখন যে কথাটা বলবো হয়তো আমি খুশি হব না, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন এবং প্রধান বিচারপতি যে কথাগুলো বলছে, আমিল স্পেন্সার যে কথাগুলো বলছে, এই যে 500 জন ছাত্র জনতার হত্যাকাণ্ডের শিকার হলো, যদি আপনার কোনো ছেলে মেয়ে যদি এই হত্যাকাণ্ডের শিকার হতো, প্রধান বিচারপতির ছেলে মেয়ে যদি এই হত্যাকাণ্ডের শিকার হতো, প্রধানমন্ত্রী বা ওবায়দুল হাসানের ছেলে মেয়ে যদি হত্যাকাণ্ডের শিকার হতো, আপনি এখন যে ভাষায় কথা বলছেন পীরজাদা শহীদুল ভাই, আপনি এই ভাষায় কি কথা বলতে পারতেন? সো আপনি যখন কোনো সমালোচনা করবেন, কোনো অ্যাডভাইস দিবেন, আপনি ওই জায়গায় নিয়ে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন যে 500 ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটি আপনার ছেলেও হতে পারতো, আপনার মেয়েও হতে পারতো। ধন্যবাদ।